রাফান তারার গলায় আলতো করে হাত চেপে ছোটটাকে নিজের করে নেয়। রাতের অন্ধকারে চাঁদের ম্লান আলোয় মিলিয়ে যেতে থাকে দুজন। এক সপ্তাহ পর প্যারিসে এখন দুপুর 12টা। অফিসের বিরাট দালানের কাছের দেয়ালের ভেতর একের পর এক ফাইল চেক করে যাচ্ছে নীতি। মুখে গাম্ভীর্য, কপালে ভাঁজ আর চোখে তীক্ষ্ণতা। মনোযোগ দিয়ে কাজ করতে করতে কেবিনের দরজায় দুবার করে একজন টোকা দিয়েছে। সেটা শুনতেই পায়নি, তিনবারের বেলায় শুনতে পেয়ে কঠোর গলায় বলে, কামিন। বেগুনি রঙের ব্লেজার পরা একটা লোক ভেতরে ঢুকে। চালচলন বিদেশিদের মতো হলো দেখতে বাংলাদেশে। লোকটা এসে নীতিকে বলে, ম্যাম, খবর আছে। আজ থেকে মৃধা ম্যানশনে একটা বিয়ের প্রোগ্রাম আছে। এটাই মোক্ষম সুযোগ ওদের কুপকাত করার। ওই রাফান ইব্রাহিমের দুর্বলতার খোঁজ পেয়েছো? জি ম্যাম, খাসা খবর আছে। ওই রাফান ইব্রাহিমের জীবনের মাত্র একটাই দুর্বলতা, আর সেটা হলো ওর বউ। বউকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসে। বউয়ের জন্যই ও মিস্টার জেনানার নরিনকে মেরেছিল, আর এই বউয়ের জন্যই সব করতে পারে। এই রাফান ইব্রাহিম 6 বছর নিজের বউর থেকে দূরে থেকেছে, কিন্তু তারপরেও একটা আঁচড় লাগাতে পারেনি কেউ ওর বউর গায়ে। এক কথায় বলতে গেলে ওর বউ ওর অপশন। শুধুমাত্র একদিনের দেখাতেই এই মেয়েকে বিয়ে করেছিল ও। ভাবুন, কি পাগল হলে মানুষ এরকম করতে পারে। আর ওর বউকে দেখলে তো পাগল হয়ে যাবেন আপনি। অসাধারণ দেখতে, যে কোনো পুরুষ। হয়েছে, থাক। তোমার কাছে আমি খবর চেয়েছি, ওদের প্রশংসা শুনতে চাইনি। আসল কথা বলো, ওর বউ ঠিক কেমন মানুষ? আমাদের ফাঁদে পা দেবে তো? ওর বউয়ের নাম নয়নতারা শেখ। NRI কোম্পানির সিও হিসাবে আছে এখন। এমনিতে ভালোই, তবে এতটাও চালাক হবে না মনে হয়। আমাদের ফাঁদে পা দেবে 100% শিওর। গুড, নাও ইউ ক্যান গো। ওকে ম্যাম। লোকটা চলে গেলে নীতির চেহারা শয়তানি হাসি ফুটে ওঠে। যেন এরকম কিছু শুনতে চেয়েছিল সে। নিজের মনে খুশি হয়ে একা একাই বলে, আমি জানতাম রাফান ইব্রাহিম মিদ্রা। দুর্বলতা সকলেরই থাকে, তাই নিশ্চয়ই তোমারও কিছু না কিছু থাকবে। আর আমার সন্দেহই ঠিক। কারো পরোয়া না করা রাফান ইব্রাহিমও নিজের বউয়ের জন্য পাগল। হো হো করে হেসে ওঠে নীতি। কোনো এক পৈশাচি খেলায় মেতে উঠেছে সে, যেটার পরিণাম হবে ভয়ঙ্কর রক্তিম কিছু। এর চান্স যে 50-50, সেটা সে নিচেও জানে। কারণ রাফান যে পাকা খেলোয়াড় সেটা অস্বীকারযোগ্য না। তাই এখন জিত যে কোনো এক পক্ষের হবে, হয় নীতি নয় রাফান ইব্রাহিম মৃধা। আজকে মৃধা ম্যানশনে বিজয় আর আলপনার এঙ্গেজমেন্টের জন্য বড় একটা পার্টির আয়োজন করা হয়েছে। পুরো বাড়ি সাজানো হয়েছে জমকালো আলো দিয়ে, ফুল দিয়ে। লিভিং রুমে আয়োজন করা হয়েছে সব কিছুর। গেস্টরা একে একে এসে পড়েছে এখানে। রাফানের কোনো গেস্ট নেই, সব সব গেস্ট তারার, বিজয়ের আর আলপনার। তারার গেস্ট বলতে ওর কিছু মেয়ে ক্লায়েন্ট আর বান্ধবীরা। বানি আর মাহাও এসেছে আজকে। বাড়ির বিয়ে হয়ে গিয়েছিল আরও 3 বছর আগে। ও সাথে করে ওর 1 বছরের মেয়ে বেবিকে নিয়ে এসেছে। ওর হাজব্যান্ডও আছে সাথে, তবে মাহা এখনো অবিবাহিত। সে একজন চার্টার্ড অ্যাকাউন্টে একজন বাগদত্তা আছেন, তবে বিয়ে হতে দেরি আছে। সবাই আজকে দারুণ জমকালোভাবে স্টেজে সেজে এসেছে। অনুষ্ঠান শুরু হলো বলে এসব কিছুর মাঝে একজন মহিলা চারপাশে নিজের চোখ বুলিয়ে যাচ্ছেন। চেহারা এক ধরনের বিষাদ, আবারও কষ্টের ছাপ। এই মহিলাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ধ্রুব এসে বলে, মা, কি হয়েছে? কি দেখছো? আপি এসে পড়বে। আল্লাহকে রেডি করে এখন নিজে রেডি হতে গেছে। তন্দ্রা শেখ একটু ইতস্তত বোধ করলেন। তারা ধ্রুবকে দিয়ে অনেক রিকোয়েস্ট করিয়ে তন্দ্রা শেখকে এখানে এনেছেন। তন্দ্রা শেখও নিজের মেয়েকে দেখার লোভ সামলাতে না পেরে নিজের স্বামীকে না বলেই চলে এসেছেন। কিন্তু কিভাবে নিজের মেয়ের মুখোমুখি হবেন এত বছর পর, সেটাই ভেবে পাচ্ছেন না। ঠিক তখনই কালো রঙের অফিসিয়াল পোশাকে গাম্ভীর্যপূর্ণ পদ্ধতিতে লিভিং রুমে প্রবেশ করে রাফান। আজকে
এনআর কোম্পানিতে মিটিং ছিল, যার কারণে তাদের দেশের বাইরে যেতে হয়েছিল। আবার বিকালের ফ্লাইটে ফিরেছে। রাফানের চেহারা ক্লান্ত হলো, তাতে কোনো দুর্বলতা নেই। তন্দ্রা শেখ রাফানকে দেখে হাসপাস করতে থাকেন যে মেয়ের জামাই যদি কিছু বলে, কিন্তু রাফান কিছুই বলল না। একবার শুধু তার দিকে তাকে আবার চোখ সরিয়ে নিয়ে উপরে চলে গেল নিজের রুমে। তারা আরেকটা রুমে আলপনাকে রেডি করিয়ে নিজেও রেডি হতে থাকে। তখন একজন সার্ভেন্ট এসে বলে রাফান ফিরে এসেছে। তারা সাথে সাথে যেতে নিলে সার্ভেন্ট আবার বাধা দিয়ে বলে, ম্যাডাম যাবেন না? স্যার বলেছেন নিচে নাকি আপনার মা এসেছেন, আপনাকে বলেছে ওনার কাছে গিয়ে দেখতে, ওনার যদি কিছু লাগে সেই জন্য। তারা গোল গোল চোখে তাকিয়ে থাকে, মনে মনে ভাবে সত্যি মা এসেছে। ছুটে তারা নিচে চলে যায়, গিয়ে দেখে একটা টেবিলের পাশে চেয়ারে নিয়ে তন্দ্রা শেখ বসে আছেন। ওনার পাশে দুজন সার্ভেন্ট রিহান ধ্রুব ঘুরঘুর করছে। রিহান একটু একটু গল্প জুড়ে দিয়েছে তন্দ্রা শেখের সাথে। তন্দ্রা শেখের নিজের মেয়ের দিকে চোখ পড়তেই দেখেন তারা তার দিকে এগিয়ে আসছে। বাকি সবাই ওদের স্পেস দিয়ে অন্য কোথাও চলে যায়, আর তারা এগিয়ে এসে নিজের মাকে চাপড়ে জড়িয়ে ধরে বলে, মা তুমি এসছো, তুমি জানো আমি কতটা খুশি হয়েছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তারার মার চোখে পানি চলে আসে। তিনিও নিজের মেয়েকে জড়িয়ে ধরে বলেন, কেমন আছিস? ভালো আছি মা, অনেক ভালো আছি। আর এখন দেখো আর ভালো হয়ে গেলাম। তুমি কেমন আছো? আর বাবাই কেমন আছে? ভালো থাকে কি করে বল? নিজের মেয়েকে একটা খুনি সন্ত্রাসীর কাছে পাঠিয়ে কোন বাবা মা ভালো থাকে? নিজের মার মুখে খুনি সন্ত্রাসী কথাটা শুনে তারা ওর মাকে জড়িয়ে ধরা থেকে সোজা হয়ে গিয়ে প্রতিবাদের স্বরে বলে, এভাবে বলো না মা, উনি খুনি কিংবা সন্ত্রাসী কোনোটাই নন। অন্তত আমার কাছে উনি একজন আদর্শ স্বামী, যে কোনোদিন নিজের দায়িত্ব থেকে পিছু পা হননি। আর তোমাকে আরেকটা কথা বলি, হ্যাঁ উনি খুন করেছেন, তবে গর্বের সাথে বলতে পারি কোনো ভালো মানুষের ক্ষতি করেননি তিনি, কোনো দিনও না। তোমার কাছে হয়তো খারাপ, কিন্তু আমার কাছে সে সেরা। উনি আমাকে এত ভালোবাসা দিয়েছেন যেটা তোমরা হাজার চেষ্টা করেও কোনোদিন আমায় দিতে পারবে না। জানি আমার কথাগুলো তোমার কাছে বিরক্তিকর লাগছে, কিন্তু সন্দেহ কাটানোর জন্য বলে রাখি, এই যে তোমার আশেপাশে এত মানুষ দেখছো, তোমার খেয়াল রাখছে, সেটা ওনারই হুকুমে। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটাও উনি আমাকে খবর দিয়েছেন। নিজের সার্ভেন্ট পাঠিয়ে আমাকে বলেছেন যেন তোমার কোনো সমস্যা না হয়। আর তুমি যেহেতু এখানে এসেই পড়েছো, তাহলে নিজে চোখেই দেখে নাও আমার স্বামী আমাকে কেমন রেখেছে। তারা রাগ দেখিয়ে নিজের মাকে এসব বলেও তন্দ্রা শেখের মনে রাগ আসে না, বরং মেয়ে খুশি আছে বলে একটা শান্তি কাজ করে। এরকম একটা স্বামী তো প্রত্যেক বাবা মা নিজের মেয়ের জন্য চায়, যে তার মেয়েকে আগলে রাখবে, ভালো রাখবে। সন্ধ্যা 7:30। অনুষ্ঠানের সম্পূর্ণ আনন্দ শুরু হয়ে যায়। সব গেস্টরা এসে পড়েছে, আর তেমন কেউই বাকি নেই। এবার আসল অনুষ্ঠানের কাজ শুরু করতে হবে, মানে বর আর কনেকে আনতে হবে। বর আর কনে বলার কারণ হলো আজকে শুধু ওদের আংটি বদলই নয়, সাথে সাথে রেজিস্ট্রি ম্যারেজটাও হয়ে যাবে। তারা উপরে গিয়ে আলপনা আর হাত ধরে ওকে নামিয়ে আনে। ওইদিকে ছেলেরা এখনো কেউ নামেনি। মাহাকে জিজ্ঞেস করলে মাহা বলে, তোর বর বেঁকে বসেছে, সে নাকি এখানে আসবে না। ভাইয়ার নাকি গ্যাদারিং পছন্দ না, তাই বিজয় ভাইয়া, ধ্রুব, রিহান, নিখিল ভাইয়া সবাই তাকে আনতে গেছে। তুই একটাবার গিয়ে দেখ, তোর কথা তো ফেলবে না। তারা আর কথা ব্যয় না করে মাথা নাড়িয়ে চিন্তিত মুখে লেহেঙ্গা ধরে উপরে উঠায়, দৌড়ে চলে যায় কাঙ্ক্ষিত ঘরে। দরজা খোলাই আছে, ভেতর থেকে অনেকগুলো পুরুষালী গলার আওয়াজ বাইরে থেকে শোনা যাচ্ছে। তারা ভেতরে এক পা দিলেই কথা বন্ধ হয়ে যায়। সবাই ওর দিকে তাকায়। ধ্রুব হাঁ করে তাকিয়ে জোরে জোরে উচ্ছ্বাসের সাথে বলে, আরে আপি, তোমাকে তো পুরো পুতুল লাগছে আজকে। ধ্রুবর কথায় বিজয় গলা খাকারি দিয়ে সবাইকে চোখের ইশারাই করে ঘর থেকে বের হয়ে যেতে। সকলেও পিছু পিছু বের হতে গেলে ঘরের ভেতরটা একটু আগেই যেখানে গমগমে আওয়াজে পূর্ণ ছিল, সেখানে এখন এক রাশ নীরবতা। তারা ঘরে ঢুকে রাফানের মুখোমুখি দাঁড়ায়। রাফানের তো এখন সময়টাকেও ভয়ানক স্থির লাগছে। কান গলা সব শুকিয়ে যাচ্ছে, কোনো কিছুতেই না আটকানো
পুরুষটাও এই একটা জায়গায় এতটা দুর্বল যা আর বলা সারে না। সাদার মধ্যে বিভিন্ন রঙের সুতোর কারুকাজ, হালকা গোলাপি, হালকা জলপাই, কোথাও কোথাও আবার গোল্ডেন সুতোর কাজও রয়েছে। উপরের পাটটা একটা কুর্তো সিস্টেমের, কোমর পর্যন্ত থাকায় পেট দেখা যাচ্ছে না। সুন্দর করে শাড়ি স্টাইলে ওড়নাও নিয়েছে গলায়, হাতে, মাথায় জামার সাথে মিল করে রেখে অলংকার, চুলগুলো পেছনে ছেড়ে রাখা, চেহারায় হালকা মেকআপ যা তারাকে অপরূপ করে তুলেছে। তারার পুরো পা থেকে মাথা অবধি বিশ্লেষণ করে রাফান। তারা দুবার ডাকলো সেটা কানে নেয়নি, শেষবার ডাকলে সেই ডাকে নিজের সম্বিত ফিরে পায় রাফান। কি বলবে, কি করবে বুঝে আসছে না। আজকে যদি বিজয়ের এঙ্গেজমেন্ট না থাকতো তাহলে যে কি করতো সেটা আল্লাহ মাবুদই জানেন। রাফানকে এরকম ঠেডা মেরে চুপ করে থাকতে, দাঁড়িয়ে থাকতে দেখে তারা খুবই বিরক্ত হয়ে বলে, এই কি শুরু করেছো তুমি? তুমি আসার আগে আমি সব কিছু বিছানার উপর গুছিয়ে গেছি, এখনো সব ওভাবেই পড়ে আছে। তুমি এখন এই বাড়ির হর্তা কর্তা, আর এখন যদি তুমিই বলো যাবে না তাহলে এটা কেমন দেখায় বলো তো? তোমারই তো একমাত্র বেস্ট ফ্রেন্ডের বিয়ে, তুমি যদি না থাকো তাহলে আলপনা আর বিজয় ভাইয়া দুজনেই কষ্ট পাবে। প্লিজ চলো সোনা, এমন করে না। তারা শেষের কথাগুলো কোমল স্বরে রিকোয়েস্ট করেই বলে। রাফান আর চুপ না থেকে তারাকে বলে, আমার এসব গ্যাদারিং পছন্দ না, তুমি তো জানো। আর তুমিও যেও না, থেকে যাও। এসব সাজুগুজু করে বাইরে যেতে হবে না। আজকে বাইরে অনেক লোকজন আছে, চলো আমরা দুজন ঘরে বসে রোমান্স করি। এই কথাগুলো বলে রাফান তারার কোমর ধরে নিজের কাছে টেনে আনে। তারা রাফানের থেকে দূরে সরে যেতে চাইলেও পারে না, বিরক্ত হয়ে বলে, এসব ফাজলামো বাদ দিয়ে মিস্টার ক্রিমিনাল, আর আমি ওসব লোকের ভয় পাই না। আপনি আপনার পাশে আপনি আপনি আমার পাশে থাকলে কেউ আমার দিকে ঘুরেও তাকানোর সাহস করবে না, কিন্তু যদি আপনি না থাকেন তাহলে সবাই তাকাবে। আর আমি তো আপনার জন্য নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে না গিয়ে থাকতে পারবো না। তাই যদি নিজের বউকে নিরাপত্তা দিতে চান আমার সাথে চলুন। ইমোশনাল ড্যামেজ দিলে ফ্লাওয়ার, খুব ভালো করেই আমার দুর্বল জায়গাটা চিনে গেছো, তাই না? একটা কথা মাথায় রেখো, অনেক মাথা ব্যথা, পেট ব্যথা, পিরিয়ডের গল্প শুনিয়েছো। আজকে কোনো অজুহাত আমি মানবো না। শুধু একটা বার এই অনুষ্ঠানটা শেষ হতে দাও। আজকে তোমাকে আমি কি করি বুঝবে। আজ আর কোনো ছাড় নেই মিসেস মৃধা। তোমার কথা মতো আমি এখন রেডি হয়ে নিচে যাব, কিন্তু এরপর কি হয় দেখবে। তুমি যেমন আমার ইমোশনাল ড্যামেজ করে নিয়ে যাচ্ছ, তোমায় আমি কি করে ইমোশনাল ড্যামেজ দেবো বুঝতেও পারবে না। বাঁকা হেসে রাফান তারার দিকে চুমু খেতে এগিয়ে যায়। তারাও সেই মতোই প্রস্তুত হতে থাকে, কিন্তু একেবারে ঠোঁটের কাছে এগিয়ে এসে রাফান থেমে যায়, দুষ্টু হাসি দিয়ে বলে, এত সোজা না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তারাকে এক ঝটকায় সরিয়ে রাফান তার বাহু ধরে ওকে রুম থেকে বের করে দেয়। তারা উজবুকের মতো চেয়ে থেকে ঠাস করে দরজা লাগিয়ে দিতেই তারা রাগ করে মনে মনে বলে, কত বড় খারাপ একজন মানুষ, আমার ঘর থেকে আমাকেই বের করে দিল। রাগে ফোঁস ফোঁস করে একটা দম ছাড়ে তারা। লেহেঙ্গাটা উঁচু করে ধরে নিচে চলে যায়। নিচে চলে এলে সকলে ওর কাছে রাফানের কথা জিজ্ঞেস করলে ও শান্ত স্বরে কাউকে কিছু বুঝতে না দিয়ে বলে, আসছে, এক্ষুনি চলে আসবে, রেডি হচ্ছে। সকলে ওর কথায় স্বস্তি পায়। সবাই মিলে দাঁড়িয়ে আছে মোক্ষম সময়ের অপেক্ষায়। দুজন ভালোবাসার মানুষ একে অপরের দিকে তাকিয়ে আছে বিশেষ মুহূর্তটির জন্য। জাম রঙের গোল্ডেন সুতোর কাজ করা ভারী কাজের লেহেঙ্গা পরে আছে আলপনা, আর ওর সামনে একই রঙের ব্লেজার স্যুট পরেছে বিজয়। আলপনার পাশে দাঁড়িয়ে আছে তারা। এখনো আংটি বদল না হওয়ার কারণ হলো রাফান ইব্রাহিম মৃধা, সে এখনো নামেনি। এত দেরি হচ্ছে দেখে বিজয় তারাকে বলে, ভাবি প্লিজ আরেকটা আবার ডেকে এসো ওই হারামিটাকে, আজকের দিনেও ও আমার মেজাজ খারাপ করছে। হ্যাঁ দেখছি আমি গিয়ে, তোমরা চিন্তা করো না। তারা রাফানকে আনার জন্য সিঁড়ির দিকে পা বাড়াতে থমকে যায় ওর পা। সিঁড়ি বেয়ে কোনো অচিনপুরে রাজপুত্র নামছে যেন। তারার সাথে মিলিয়ে পরা একটা প্রিন্স কোট, সাদা রঙের প্রিন্স কোটের সাথে পায়ে হালকা বাদামি রঙের বুট, হাতে সাদা গ্লাভস পরা, চুলগুলো জেল দিয়ে সেট করা, চোখে সেই পুরনো তীক্ষ্ণতা
চেহারায় আভিজাতের গাম্ভীর্যপূর্ণ মনোভাব, চোচের কোণে বাঁকা হাসি, যেটা হয়তো তারাকে দেখে ফুটে উঠেছে। সিঁড়ি থেকে নেমে তারার সামনে এসে দাঁড়িয়ে তারাকে সরে দাঁড়াতে বলে, কিন্তু তারা কানে না শোনার মতো দাঁড়িয়ে আছে। রাফান এবার একটু জোরেই সরে বলল, কি হলো, কোলে উঠবে? রুমে নিয়ে যাব? তর সইছে না? তারা বোকা বনে গেল। রাফানের কথায় লজ্জায় তৎক্ষণাৎ সরে গেল, তবে বেশি দূর যেতে পারেনি। তার আগে রাফান ওর হাত ধরে স্টেজের কাছে এগিয়ে যায়, যেখানে বিজয় আর আলপনা অপেক্ষা করছে। আশেপাশে সবাই এখন বিজয় আর আলপনাকে ছেড়ে রাফান আর তারাকে দেখা শুরু করেছে। ওদের নিয়ে গুঞ্জনে মেতে উঠেছে সবাই। রাফান নিজের হাতে মাইক নিয়ে সকলের উদ্দেশ্যে বলে, অ্যাটেনশন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনারা সবাই জানেন আজকে এখানে সকলে কি উদ্দেশ্যে একত্রিত হয়েছে। এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি বিজয় আর আলপনার আংটি বদলের অনুষ্ঠান দিয়েই শুরু হবে। আর আরেকটা কথা জানিয়ে রাখি, আজকে শুধু এঙ্গেজমেন্টই হবে না, সাথে ওদের রেজিস্ট্রিও হবে। আশা করি আপনারা সকলে ওদের জন্য দোয়া করবেন। রাফানের কথা শেষ হতেই আংটি বদলের কার্যক্রম শুরু হয়। আলপনা আর বিজয় একজন আরেকজনের সাথে আংটি বদল করে রেজিস্ট্রি পেপারে সাইন করে। সাথে সাথেই অনেক অনেক বাজি ফাটার আওয়াজ আসে বাইরে থেকে। এবার তাহলে আজকের সন্ধ্যার আসল মজা শুরু হোক। থাপ একটা আওয়াজে সব লাইটসগুলো অফ হয়ে গেল। সবার কানে ভেসে এলো গিটারের কম্পনের মধুর আওয়াজ, পিয়ানোর কোমল সুর, মিলি মিষ্টি কোমল স্বরে গানের গলা। দেখলে তোকে বদলায় দিন, বদলায় রাত, বদলায় ঘুম, সঙ্গে সময়। সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা, এমনই হয়। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। ফোকাস লাইট জ্বলে উঠলো, সাথে সাথে দেখা গেল সেই রমণীকে। সাদা উজ্জ্বল পোশাকে ফোকাস লাইটের আলোয় তারার আলোর মতোই ঝলমল লাগছে তাকে। মনে হচ্ছে আকাশ থেকে এক ফালি তারার টুকরো নেমে এসেছে। বুকে হাত দিয়ে নেশালো চোখে নিজের প্রেয়সীর ওপর নতুন করে প্রেমে পড়ল রাফান। অতি তীব্র মায়ায় কম্পনের সৃষ্টি করছে তার অবাধ হৃদয়টা। তারার গানের লাইনগুলো আবারও শুরু হতে যাবে, তখন তারার সামনে গিয়ে দাঁড়ালো রাফান। হাতের থেকে মাইকটা নিয়ে নিজের ঠোঁটজোড়ার সামনে ধরে হাসকি স্বরে বলল, প্লে সং লাইক ড্রিমস। এরপর তারা অবাক হয়ে যাওয়া চোখের দিকে দৃষ্টি ফেলেই বলল, লেটস ডান্স মাই কুইন। রাফানের চোখের দিকে তাকিয়ে তারা আর কিছুই বলতে পারল না। সাউন্ড বক্সে এমন একটা গান বেজে উঠলো, যেটা আসলেই স্বপ্নের মতো মুহূর্তেই তৈরি করে ফেলল। গানের লাইনের সাথে সাথে একজন আরেকজনের সাথে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যেতে থাকে। আশেপাশে সবাই ওদের মন ভোলানো নাচ দেখে তারাও হারিয়ে যেতে থাকে কল্পনা রাজে। তন্দ্রা শেখ একটু লজ্জা পেল, মুচকি হাসেন মেয়ের আর মেয়ের জামাইয়ের ভালোবাসা দেখে। তার মেয়ে যে এখানে রাফানের কাছে কতটা খুশি আছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। রাফান আর তারা একজন আরেকজনের চোখে চোখ রেখে পায়ের তালে তাল মিলিয়ে রাজকীয় নৃত্যে মেতে উঠেছে। রাফানের হাতের তর্জনী ধরে রাফানের চারপাশে ঘুরে আবারও রাফানের বুকে এসে থেমে যাচ্ছে তারার গতি। আবার কখনো হাতের উপর নিজের ভার ছেড়ে দিয়ে রাফানের গালে ছুঁয়ে দিচ্ছে ভালোবাসা। গানের তালে স্বপ্ন আর বাস্তব এক হয়ে যাওয়া ওদের। সুরে সুরে তালে তালে নাচে নাচে শেষ হলো ওদের নাচ। সকলের করতালের আওয়াজ চলে চারিদিকে। নাচের শেষ হতেই আলোকিত হয়েছে আবারও পুরো লিভিং রুম। বিজয় রাফানের দিকে তাকিয়ে ছাত্র সুরে বলে, এটা বেস্ট ছিল। নিচে নামবি না বলেও যে এরকম একটা সারপ্রাইজ দিবি ভাবতেই পারিনি, কিন্তু এখন তো মনে হচ্ছে বিয়ে আমার না তোদের হচ্ছে। সকলে বিজয়ের কথায় হেসে দিল। রিহান বিজয়ের কথার পাশে আরেকটা কথা জুড়ে দিল, হ্যাঁ হবে নাই বা কেন? ভাইয়া কি আগে অনুষ্ঠান করে বিয়ে করেছিল নাকি? এখন যদি হয় ক্ষতি কি?
রিহানের কথায় ধ্রুব সায় ছাড়িয়ে বলে, দূর বেটা, এখন কি আর এদের বিয়ের বয়স আছে নাকি? আমি তো ভাবছি মামা হবো কবে। এই দুলাভাই, তোমার কি লুজুক কালেকশন হয়ে গেল নাকি? সুখবর টবর কি কিছু পাবো না? ধ্রুবর কথার পর রাফান এমন ভাবে ওর দিকে তাকালো যেন এক্ষুনি ভস্মই করে ফেলবে। ধ্রুবর থেকে চোখ সরিয়ে তারার দিকে আরো ভয়ানক চাহনি দিল। তারা ভয়ে ভয়ে চোখ গেল আর মনে মনে ভাবলো, আজ তো সে শেষ, আজ আর কেউ বাঁচাতে পারবে না ওকে। রাত 12:20 পার হয়ে গেছে। সকলে কিছুক্ষণ আগে বিদায় জানিয়েছে, শুধু থেকে গেছে বিজয়, আলপনা, নিখিল, জেনিফা আর রিহান তো আছে। ধ্রুবকে থেকে যেতে বলেছিল, কিন্তু তন্দ্র শেখ একা যাবেন বলে তারা আর ওকে থেকে যেতে বলেনি। যে যার মতো করে রুমে চলে গেছে। রাফান লিভিং রুমে বসে তখনও ফোনে কথা বলছে অফিসের কাছে। কিছুক্ষণ পর রুমে ঢুকে দেখে তারা খাটে বসে কোলের উপর নরম একটা বস্তুকে আদর করে চুমু খাচ্ছে। আর সেই নরম বস্তুটা হলো তারার বিড়াল, যেটা এতদিন জেনিফার কাছে সযত্নে ছিল। রাফান হঠাৎ করেই তারাকে তুলে এনেছিল, যার কারণে তারা এই বিড়ালটা জেনিফার কাছে রেখেছিল বলেছিল। জেনিফাও খুব যত্নই রেখেছিল। আজ আসার সময় নিয়ে এসেছে ওর সাথে করে। এতদিন পর নিজের বিড়ালটার আসল মা পেয়ে আদর খেতে ব্যস্ত। এদিকে বিড়ালটাকে এভাবে আদর খেতে দেখে আরেকজনের গা পিত্তি চলে যাচ্ছে। ভারী পায়ে ঘরে ঢুকে ঠেস করে দরজা লাগিয়ে দেয়। তারা সহ ওর কোলে ছোট্ট বিড়ালটি ভয়ে রাফানের দিকে তাকায়। রাফান তারার দিকে তেড়ে এসে বিড়ালটাকে ওর কোল থেকে ছিনিয়ে নিয়ে নিজের কাছে রেখে ফোনে কল দেয়। তারা আর আগের চোটে রাফানের উপর চিচিয়ে বলে, হ্যাঁ কি করছো? ওকে দাও আমার কাছে, আমার নিমকিকে আমার কাছে দাও। রাফান তর্জনীর ছোঁচে ছেঁকে হুশ করে, মানে চুপ করো। রাফানের ফোনে রিং হওয়ার পরেই ফোন রিসিভ হয়। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ শোনা যায়। রাফান কাজ গলায় বলে, জলদি আমার রুমে আসো, আর এই নিমকি চুমকিকে নিয়ে যাও। চুট করে কলটা কেটে দেয় রাফান। তারা রেগে মেগে রাফানকে বলে, এই চুমকি, চুমকি বললে কেন? ওর নাম নিমকি। নিমকি বুঝতে পেরেছো? রাফান তারার মুখে হাত দিয়ে চিবিয়ে বলে, জাস্ট শাট আপ ইডিয়েট। একদিকে তোমার ভাই আমার দিকে আঙ্গুল তুলছে মামা হবে বলে, আর এখানে তুমি বিড়ালের মা হয়ে বসে আছো। মানে আমার কি কোনো মান সম্মান নেই নাকি? আজকেই যদি আমি ওই শালার মামা হওয়ার ব্যবস্থা না করেছি, তাহলে আমার নামও রাফান ইব্রাহিম মৃধা নয়। খটখট আওয়াজ হয় দরজায়। রাফান নিমকিকে কোলে নিয়ে দরজা খুলে জেনিফাকে কোনো কথা না বলেই ওর কাছে নিমকিকে দিয়ে আবার ধারাম করে দরজা লাগিয়ে দেয়। জেনিফা ভয়ে লাফ দিয়ে উঠে। কি হলো কিছুই মাথায় ঢুকলো না। হাতে বিড়াল না থাকলে সে এক্ষুনি মাথা চুলকাতো। রাফান ঘরে দরজা লাগিয়ে দিয়েই তারার দিকে তাকায়। তারা ভয়ে নুয়ে যায় পুরো। রাফান তেড়ে গিয়ে তারার বাহু ধরে নিজের বুকের সাথে মিলিয়ে বলে, 7 বছরের পুরনো স্বামীকে ভয় পাচ্ছ ফ্লাওয়ার? তুমি তো নতুন নও, তাহলে এরকম পালাই করো কেন আমার থেকে? তারা তোতলাতে বলে, তুমি অনেক ডেঞ্জারাস। আমি সেই কবে কি করেছি? 6 বছর পর এখন তুমি আরো কেমন যেন হয়ে গেছো। মানে তোমাকে দেখলে আমার কেমন করে, মনে হয় সবকিছু আবার নতুন ও হয়ে গেছে। রাফান বাঁকা হেসে বলে, হ্যাঁ তাই নাকি? তাহলে তো তোমার এক্সপেরিয়েন্স আরো নতুন করতে হবে, আবার নতুন করে সব জাগিয়ে তুলতে হবে। তাহলে পুরনো খেলা নতুন করে। বলতে বলতে রাফান তারার দিকে এগোতেই থাকে আর তারা এক পা করে পিছোতে থাকে। রাফান এক পা করে এগোতে থাকে আর তারা এক পা করে পিছোতে থাকে। পিছাতে তারা ঘরের মিরর ওয়াল ধাক্কা খেয়ে থেমে যায়। আর রাফান এগিয়ে আস্তে একদম কাছাকাছি চলে আসে। কাছাকাছি মানে একদমই কাছাকাছি। তারা শ্বাস প্রশ্বাস ভারী হয়ে যেতে থাকে। রাফান ওর মাথা ঝুঁকে তারার কপালের সাথে নিজের কপাল লাগায়, খুবই কোমলভাবে করে, যেন সেই কোমলতা তার শরীরে শিহরণ জাগিয়ে দিতে পারে। কপাল থেকে কপাল সরিয়ে গালের সাথে গাল লাগিয়ে একদম বিড়ালের মতো নরমভাবে ঘষা শুরু করে। রাফানের শেপ করা খোঁচা দাড়ি তারার শরীরে আরও আবেগে আপ্লুত করে ফেলে। রাফান গালের থেকে গাল ছড়িয়ে ধীরে গলার কাছে মুখ নিয়ে নেয়, কিন্তু লাগায় না। নিজের উষ্ণ শ্বাসে উত্তপ্ত করতে থাকে তারাকে। হালকা নাক ঘষে ঠোঁট ডুবিয়ে দেয় তারার গলায়। দাঁত দিয়ে সুশিরির মতো কামড় দিতে থাকে।
ঠোঁট দিয়ে শুষে নিতে থাকে তারার গলার আর বুকের উপরি ভাগে। লাল হয়ে যেতে থাকে তারার গলার বন্স। এসব সহ্য করতে না পেরে তারা রাফানের চুলে আর গলায় খামচে দিতে থাকে। রাফান থামে না, বরং আরো উত্তেজিত হয়ে জোরে জোরে কামড় বসাতে থাকে। রাফানের নিঃশ্বাস আরো ভারী হতে থাকে, সাথে তারারও। রাফান তারার দুই হাত ওর ডান হাতে বদ্ধ করে উপরে দেয়ালের সাথে চেপে ধরে আর বাম হাতে তারার গলার হীরের নেকলেসটা খুলে মেঝেতে ছুঁড়ে মারে। সাথে সাথে তারাকে নিজের হাতে বন্দি রেখে পেছনে ঘুরিয়ে দেয়। রাফানের ডান হাত তখনও তারার মাথার উপর তারার দুই হাতকে বন্দি করে রেখেছে, আর বাম হাতে তারার কোমর শক্ত করে ধরে রেখেছে, দেয়ালের সাথে লাগিয়ে যেন কোনোভাবেই হালকা না হয়ে যেতে পারে। ধীরে ধীরে রাফান তারার ঘাড়ের কাছে নিজের মুখ নিয়ে যায়। ঘাড়ের ডানে বামে সব পাশে চুমনি ভরিয়ে দিতে থাকে। তারার দম আটকে আসছে, মুখ খুলে জোরে জোরে শ্বাস নিচ্ছে, তবু অক্সিজেনের কমতি পড়েছে। তারার ঘাড়ে থেকে মুখ সরিয়ে ওকে নিচে থেকে ঘুরিয়ে রাফান কানের কাছে মুখ নিয়ে যায়। চোখ দুটো বন্ধ করে প্রথমে চোচের ফাঁকা দিয়ে উষ্ণ শ্বাস ছাড়ে, তারপর সারা শরীরে বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হয়। রাফান তারার কানে কানে কি স্বরে বলে, অক্সিজেন লাগবে নাকি ফ্লাওয়ার? আই হ্যাভ সো মাচ অক্সিজেন টু গিভ ইউ। রাফান তারার কানের কাছ থেকে গাল ঘষে মুখ সরিয়ে ঠোঁটের সাথে চোট মিলিয়ে দিল। এক কথায় শুষে নেওয়া শুরু করলো পাগলের মতো। অঝর ডুবিয়ে দুজনের সাথে পুরোপুরি মিলে গেল। দুটো দেহের আত্মা এক হয়ে গেল মুহূর্তে। তারা সারা শরীরে রাফানের হাতের অবাধ বিচরণ তারাকে আরো উত্তেজিত করে দিচ্ছিল। কিন্তু যখনই রাফানের উন্মাদনায় তারা সায়দা বুকের কাছ থেকে সরিয়ে দিল তারাকে, ব্যালেন্স হারিয়ে থপ করে ফ্লোরে বসে পড়ল তারা। কি হলো সেটা বুঝতে কিছুটা সময় নিল। ও দেখলো ও রাফান দূরে সরে ওর দিকে তাকে বাঁকা বিদ্রুপের হাসি হাসছে। তারা কপাল কুচকে রাফানের দিকে তাকাতে রাফান ঠোঁটের কোণে বাঁকা দুষ্টু হাসি এনে বলল, বলেছিলাম না এমনভাবে ইমোশনাল ড্যামেজ দেবো যে বুঝতেও পারবে না। আমার সাথে পাঙ্গা নিতে গেলে এমনটাই হয় ফ্লাওয়ার। ইউ হ্যাভ নো আইডিয়া তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে কত বড় ভুল করেছো। তবে তুমি আমার সেই দুর্বলতা বলেই এত মিষ্টি শাস্তি দিলাম তোমায়। এবার তুমি থাকো, আমি শাওয়ার নিতে গেলাম। এই কথা বলেই রাফান ওয়াশরুমের দিকে চলে গেল। একটা বারও তাকালো না ঘুরে। যদি তাকাতো তাহলে হয়তো আজকেও হাসতে হাসতে গড়াগড়ি খেত। উজবুকের মতো চাউনি দিয়ে চোয়াল ঝুলিয়ে ফ্লোরে বসে আছে তারা। রাফানের কথাগুলো ওকে যে কি পরিমাণ শক্ট করেছে সেটা বলে বোঝানো যাবে না। প্রতিশোধেরও এই ছিরি হতে পারে জানা ছিল না তারা। মানুষ প্রতিশোধ নিতে রোমান্স করে, আর এদিকে এই লোক রোমান্টিক মুড ধরিয়ে ছেঁকা দিয়ে চলে গেল। উন্মুক্ত বুকে পানির নিচে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে রাফান। মাথার উপর আর্টিফিশিয়াল ঝর্ণা থেকে পানির ফোয়ারা ঝরিয়ে ঝাপটে পড়েছে রাফানের গায়ে। তারার থেকে প্রতিশোধ নিতে গিয়ে তাকেও কম পোহাতে হয়নি। একবার তো ভেবেছিল কিছু একটা করেই ফেলবে, তারপর আবার নিজেকে কন্ট্রোল করে ফেললো ইমোশনাল ড্যামেজ দিতে। জোরে জোরে শ্বাস নিয়ে দু হাত দিয়ে বারবার চুলগুলো সরিয়ে যাচ্ছে, চোখ বন্ধ করছে, আবার আছে নিজেকে কন্ট্রোল করার জন্য। ঠিক তখনই ওয়াশরুমের দরজায় নব ঘোরানোর শব্দ কানে আসতে সেদিকে তাকাতেই দেখে তারা ওয়াশরুমের দরজায় নব মোচড় দিয়ে ভেতরে প্রবেশ করে ফেলেছে। তারাকে দেখে রাফানের এমন একটা ঝটকা লাগলো, সেই ঝটকা সামলাতে দুপা পিছিয়ে গেল। বাঁকা হাসি দেয় তারার দিকে অপলক তাকিয়ে থেকে বলল, তারা নিজের সব জামা কাপড় খুলে শুধু রাফানের একটা পাতলা ফিনফিনে সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে। এই পাতলা শার্ট ছাড়া তারার গায়ে আরেকটা সুতোও নেই। যদিও রাফানের শার্টটা তারার হাঁটু অবধি নেমেছে, কিন্তু এমনভাবে তারা নিজের লজ্জা শরম খুঁচিয়ে রাফানের সামনে আসবে সেটা রাফানের কল্পনার থেকেও বহু দূর। তারাকে এভাবে দেখে রাফান জোরে জোরে ঝোঁক গিলে। এতে ওর অ্যাডমাস অতি আকর্ষণীয়ভাবে ওপর নিচে উঠে যা দেখে তারাও নিজের দৃষ্টির খেই হারিয়ে ফেলে। ঘোরের বসে সে কী করবে কিছু জানে না। ছোট ছোট পা ফেলে তারা রাফানের দিকে এগিয়ে যেতে থাকে। রাফানের একেবারে কাছে এসে পড়তে শাওয়ারের পানি তারার উপর পড়ে। সাদা পাতলা শার্ট পরে থাকায় পানির এক ঝাঁপেই ওর পুরো শরীরের সাথে রাফানের শার্টটাও লেগে যায়। স্পষ্ট হয়ে ওঠে
তারার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। রাফান নেশালো দৃষ্টিতে দেখতে থাকে তারার শরীরে সে স্পষ্ট হয়ে ওঠা ভাগগুলো। আর কন্ট্রোল নয় রাফানের দ্বারা। না হলে এবার ইমোশনাল ড্যামেজ তার হবে, তারা না। আর আজকের মতো এরকম সুবর্ণ দৃশ্য সে কোনোভাবে মিস করবে না। রাফান নিজের এক হাতে তারার কোমর জড়িয়ে ধরে তারার সামনে ঝুঁকে বলে, হেরে গেছি আমি ফ্লাওয়ার, হেরে গেছি। কিন্তু আমাকে যে হারিয়েছে তার তো ভালো অবস্থা থাকে না। নিজে নিজে বাঘের গুহায় এসে ধরা দিলে। এবার বাঘের থাবার জন্য প্রস্তুত হও। 6 বছর ধরে আমি যেই প্রোটিনের অভাবে ভুগছি, আজকে সেটা কড়ায় গন্ডায় পুষিয়ে নেব। তারাও নিজের নেশালো আঁখি তুলে রাফানের সাথে চোখাচোখি করে বলে, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, আই এম অল ইয়ার্স। রাফান তারাকে এক ঝটকা নিজের কোলে তুলে নেয়। তারার 2 পা নিজের কোমরের সাথে পেঁচিয়ে তারার কোমর ধরে জড়িয়ে চুমু খেতে থাকে। একদিকে পানি পড়ছে চোখ নাক মুখের উপর, অন্যদিকে দুজনের উম্মাদ চুমনে শ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে। রাফান ধীরে ধীরে তারার ঠোঁটের থেকে ছুঁচ ছড়িয়ে গলায় বুকে সবখানায় সব জায়গায় চুম্বন কামড়ে ভুগিয়ে দিতে থাকে। বৃষ্টির মতো ঝরে পড়া পানিগুলো যেন লজ্জায় গুটিয়ে যেতে চায় ওদের দেখে। রাফান নিজের মুখ দিয়ে তারার বুকের কাছে শর্টের বাটন খুলতে থাকে। তারা নিজেকে কন্ট্রোল করতে রাফানের পিঠ খামচি ধরে, তবু কোনোভাবেই সামলাতে পারছে না নিজেকে। দুজনের উষ্ণ শ্বাস প্রশ্বাসে আর উষ্ণ পানিতে ওয়াশরুমের আবহাওয়া উষ্ণ থেকে উষ্ণতর হয়ে যায়। 6 বছরের বাধা কাটিয়ে দুজনে আবারও এক হয়ে যায়। ভোরের মৃদু আলোয় ঘরখানা আলোকিত হয়। বিছানার উপর হেড সাইডে হেলান দিয়ে রাফানের বুকের সাথে মিশে শুয়ে আছে তারা। তার পরনে একটা টুপিস, আর রাফান উন্মুক্ত গায়ে শুয়ে আছে কোমর অবধি বেডশিট টেনে। তারা রাফানকে জড়িয়ে ধরে ওর বুকের সাথে মাথা মিলিয়ে প্রশ্ন করে, আচ্ছা, তুমি না বললে তোমার বেবি চাই, তাহলে আবার প্রোটেকশন ইউজ করলে কেন? রাফান মৃদু হেসে উত্তর দেয়, বোকা বউটা আমার বুঝে না। 6 বছর পর বউকে পেয়েছি, একটু প্রেম করতে হবে না? তুমি এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে গেলে আমি রোমান্স করব কি করে? 6 বছরের রোমান্স পোষাতেও তো 6 মাস লাগবে আমার। ঠিক 6 মাস পর আমরা বেবির জন্য প্ল্যানিং করব। আপাতত আমি আমার বউয়ের সাথে প্রেম করতে চাই। গট ইট? ইয়েস স্যার। সকাল 10টায় ডাইনিং টেবিলে নাস্তা করতে এসেছে সবাই, রাফান ছাড়া আর কেউই বাদ পড়েনি। তারা টেবিলে বসার পর থেকে হাসি দেওয়া শুরু করেছে। ছানটা বারবার নাক টানছে। তারার এই অবস্থা দেখে আলপনা চিন্তিত হয়ে যায়, জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে তোর? হুট করে সর্দি লাগালি কি করে? ঠান্ডা কিছু খেয়েছিলি নাকি? তারা নাক টানতে টানতে বলে, আরে না, আচ্ছি। নাক ডলে তারা। আলপনা কিছু বলতে যাবে অমনি সিঁড়ি থেকে আওয়াজ ভেসে আসে। রাফান অফিসিয়ালি গেটআপে নিচে নামছে। রাফানের হাঁচির আওয়াজ শুনে সবাই সিঁড়ির দিকে তাকায়। বিজয় মুচকি মুচকি হেসে বলে, থাক, আমরা সবাই বুঝতে পেরে গেছি ঠান্ডা লাগলো কি করে, আর বলতে হবে না। বিজয়ের কথায় সবাই অনেক হাসি পাচ্ছিল, কিন্তু রাফানকে দেখে সকলে মুখ চাপা দিয়ে হেসে যাচ্ছে। কোনো শব্দ বের করছে না মুখ দিয়ে। সকলের উদ্দেশ্যে রাফান বলে, আমি আজকে ফ্লাওয়ারকে নিয়ে আমার বাড়িতে যাব। ওই দিকটাতে আমার কিছু আর্জেন্ট কাজ আছে। এনআরের ব্রাঞ্চে নাকি কি ঝামেলা লেগেছে, সেটাই দেখতে যেতে হবে। তোরা সবাই বাড়িতে থাক, কোথাও যাওয়ার দরকার নেই। শুধু নিখিল যাবে আমাদের সাথে। আমরা ফিরে আসার পর বিয়ের সব ইভেন্ট শুরু হবে। রাফানের কথাই যেন শেষ কথা। সেখানে আর কেউ কিছু বলল না। বললেই কপালে গালাগাল ছাড়া কিছুই জুটত না। তাই চুপচাপ যা বলছে সেটাই মেনে নিক। ওরা না আসা পর্যন্ত কেউ যাবে না, আর বিয়ের কাজও স্থগিত থাকবে। দুপুর 12টায় রাফান তারাকে ওর নিজের বাড়িতে রেখে চলে যায় ঝামেলা সারতে। রাফান বলছে না ঠিক কি ঝামেলা লেগেছে, তবে সেটা যে ছোট কোনো ঝামেলা না এটার ব্যাপারে নয়নতারা নিশ্চিন্ত। রাফানের চেহারা আর প্রস্তুতি বলে দিচ্ছিল ও ভয়ঙ্কর কিছু একটা সামলাতে যাচ্ছে। রাফান যাওয়ার আগে তারাকে পই পই করে বারণ করে, এসব কথা ফ্লাওয়ার, এই বাড়ি থেকে এক পাও যেন বাহিরে না পড়ে তোমার। যদি পড়ে তাহলে আমার চেয়ে খারাপ আর কিচ্ছু হবে না, মাইন্ড ইট। তোমার হাত পা ভেঙে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবো আমি, দরকার পড়লে। এক চুলো ছাড় পাবে না। যাওয়ার আগে আরেকটা কথা বলে রাখি,
আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে ঘাটাঘাটি করবে না, সেটা হলেও আমি ছেড়ে দেবো না। তারা বুঝে যায় ডালমে জরুর কুছ কালা হে। তারা রাফানের সাথে তর্ক বিতর্ক না করে রাফানের কথায় সায় জানায়, কিন্তু তারপরেও রাফান কেন জানি তারার কথা বিশ্বাস করতে না পেরে ওদের ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে চলে যায়। এত ভয় পাওয়ার কারণ কি? তারা এসব চিন্তা করতে করতে বিছানার উপর নিজের ফোনের দিকে তাকায়। ফোনটা হাতে নিয়েই কোনো একজনকে কল লাগায়। কলটা করার সাথে সাথে ফোন রিসিভ হয় অন্য পাশ থেকে। ফোনে কথোপকথন শোনা যায়নি। ফোনটা কেটেই তারার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে যায়, চোখে মুখে ফুটে উঠছে এক ভয়ঙ্কর হিংস্রতা। যে ভয়টা পাচ্ছিল সেটাই হচ্ছে। মেজাজটা প্রচণ্ড খারাপ হচ্ছে তারা। এই মুহূর্তে যদি দরজা লাগানো না থাকতো তবে সে ঠিকই রাফানের কথা অমান্য করে চলে যেত। সে কখন থেকে পায়চারি করছে, চিন্তায় শেষ হয়ে যাচ্ছে তারা। একটু পরপর কল করছে রাফানকে। ফোন রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। তার মনে মনে ভাবছে তারা ফোনটা হয়তো সাইলেন্ট করে রাখা। অনেকক্ষণ পায়চারি করে তারার পা আর কোমর ব্যথা হয়ে গেছে। এমনিতেই রাতের ধকল এখনো জানি, শরীরে এখনো চিনচিন ব্যথা করছে, ম্যাজ করছে সারা শরীর। তাই তারা ভাবলো একটু বসে নেওয়া যাক। রাফানের বুক সেলফের সামনের সোফাটায় বসে পড়লো, গা হেলে শুয়ে পড়লো। চিন্তায় প্রচুর মাথা ব্যথা শুরু হয়েছে তার। বারবার একজনকেই ফোন করে আপডেট চাইছে রাফানের, সবকিছু ঠিক আছে কিনা জিজ্ঞেস করছে। কি মনে করে হঠাৎ তারা একটা বই নিল সেলফ থেকে, কিন্তু পড়তে মজা লাগছে না, তাই আরেকটা বই নিল। এরকম করে 4-5টা বই নেড়েচেড়ে দেখলো। তারার ইন্টারেস্টের মধ্যে কোনো বই পেল না। সব কেমন ভিলেন গোয়েন্দা টাইপের বই। হঠাৎ তারার ঘরের এক কোণায় চোখ গেল। এই বাড়িতে সে আগেও এসেছিল একবার, সেই বিজয় দিবসের সময়, আর আসা হয়নি। রাফান বলেছে সে ছাড়া তারা যেন এই বাড়িতে না ঢুকে তার জন্য। ঘরের কোণের দিকে চোখ গেল তারার, কিছু রহস্যজনক ঠেকলো। তারা ধীরে ধীরে সেই রহস্যজনক কোণায় গেল। একটা ছোট খাটো শেলফ, ওয়াইনের কতগুলো কাচের বোতল, তবে সেই শেলফ বড্ড অদ্ভুত ডিজাইনের। গোলাকার ঝুলন্ত একটা শেলফে ওয়াইনের কাচের বোতলগুলো ডিজাইন করে রাখা। দেখে বোঝা যাচ্ছে এগুলো ডেকোরেশনের জন্য। তারা এই শেলফের দিকে তাকিয়ে নিজের বুদ্ধি খাটানোর চেষ্টা করছে। নিজের তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কিছু একটা ভেবেই তারা সেই শেলফটাকে গাড়ির স্টিয়ারিংয়ের মতো করে ঘোরানোর সাথে সাথে আয়নার মতো দেয়ালটা 2 ফাঁক হয়ে রাস্তার মতো হয়ে গেল। এই জায়গাটা আগে রাফান ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করত, কিন্তু এখন নতুন এই সিস্টেমটা করেছে। তারপরেও তারার চোখ ফাঁকি দিতে পারল না রাফান। তারা সিক্রেট রুমটার ভেতর সন্দেহভাজন চোখে দ্বিধার সঙ্গে প্রবেশ করলো। কৌতূহলে তারার হৃৎপিণ্ড অনবরত লাফিয়ে যাচ্ছে। রুমের ভিতর ঢুকে চারপাশে তাকিয়ে তারা চোখ উঠলো কপালে, হা হয়ে গেল, চোয়াল ঝুলে পড়লো। এ যেন ছোটোখাটো কোনো ফোর্ট মিউজিয়াম। সবগুলো ছবি তারার নয়তো রাফান আর তারার একসাথে তোলা। কিছু ছবি তারার সঙ্গে তোলা সজ্ঞানে, আবার এমন কিছু ছবি আছে যেগুলোর কথা তারা জানেই না। তারা রুমের ভিতর ঘুরে ঘুরে সবগুলো ছবি দেখতে থাকলো আর আশ্চর্যের চরম সীমানায় পৌঁছতে লাগলো। এখানে যে শুধু তারাদের 1 বছরের সংসার জীবনের ছবি আছে তাই নয়, বরং এই 6 বছরের ভিতর তোলা হয়েছে এরকম ছবিও আছে। রুমের একদিকে চোখ ফেলে তারা থমকে যায়, স্তব্ধ হয়ে যায় সে। এটা কি ঠিক দেখছে ও নাকি ভ্রম দেখছে? তারাদের 6 বছরের প্রত্যেকটা বিবাহ বার্ষিকীর ডেট দিয়ে রাফান আর তারার একসাথে তোলা কিছু ছবি। এই ছবিগুলো তারার অ্যাপার্টমেন্টে তোলা। সবগুলো ছবি সেলফি হিসেবেই তোলা। তারা ঘুমিয়ে আছে আর রাফান তারাকে বুকে জড়িয়ে দুজনের একসাথে সেলফি তুলেছে। তারা ঘুমাচ্ছে আর রাফান ওর ঘুমন্ত মুখের দিকে নিঃশব্দ চোখে তাকিয়ে আছে। সবগুলো ছবি সেলফি হলেও রাফানের চোখ ক্যামেরার দিকে নেই। সবগুলো ছবিতেই দেখে তারার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে অস্পষ্ট স্বরে কাঁদো কাঁদো ভঙ্গিতে বলে, ইম্পসিবল, ইটস জাস্ট ইম্পসিবল। হাউ মিস্টার ক্রিমিনাল, হাউ তুমি তাহলে এত বছর আমার পাশেই ছিলে? তাহলে কেন আমার সাথে দেখা করতে পারলে না? এত ভালোবেসেও কেন এরকমটা করলে? তোমার এত ভালোবাসার বদলে কেন ইচ্ছে করে ঘৃণাটাকে আপন করে নিলে আমার থেকে? এভাবে আগলে রেখেও কেন জানালে না আমায়?
তারার প্রত্যেকটা কথাতেই ছিল অসহ্য যন্ত্রণা। সে ভাবতেও পারছে না কতটা ভালোবাসলে মানুষ একজন আরেকজনকে এভাবে রাখতে পারে। তারার জন্য রাফানের করা প্রত্যেকটা কাজে ছিল অসীম ভালোবাসা, যেটার পরিমাপ হয়তো স্বয়ং আল্লাহ তাআলাও ঠিক করে রাখেনি। তারা রুমের পুরোটা ঘুরে ঘুরে দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে এসে পড়ল রুমটার। বড় রুম। সেখানে গিয়ে তারা আরেকটা দরজায় মতো দেখতে পেল, সূক্ষ্ম কাচের দরজা। ঠেলে ভেতরে প্রবেশ করে তারা আরও ভয়ঙ্কর পরিমাণ আশ্চর্য হয়ে গেল। এটা দেখে মনে হচ্ছে কোনো কন্ট্রোল রুম, চারপাশে শুধু সিসিটিভির ফুটেজ, সবগুলোই অন করে রাখা। এবারের মৃধা ম্যানশনের অফিসে তারার কেবিন। আশ্চর্য হয়ে গেল সে। আবার দেখলো তারার অ্যাপার্টমেন্টের ফুটেজ, আরও আশ্চর্য হয়ে গেল তারা। এরপরে চোখ এমন একটা জিনিসে পড়লো যেটা আশ্চর্যের সাথে চরম পর্যায়ে রেগে গেল সে। চোখ দুটো মুহূর্তে লাল হয়ে গেল, চোয়াল শক্ত হয়ে গেল, মুঠো হয়ে গেল তারার। দু হাত ইচ্ছে করছিল সবকিছু ভেঙে ফেলতে। কিছুক্ষণ আগেও যেটা ভালোবাসা বহাল ছিল সেটা এখন ভয়ানক রাগে পরিণত হলো। তারা বিড়বিড় করে নিজের মনে আওড়ালো, তোমাকে এসব ব্যাপারে উত্তর দিতেই হবে মিস্টার রাফান ইব্রাহিম মৃধা। আজকে আমার কৈফিয়ত চাই। ইউ হ্যাভ নো রাইট টু ডু দিস, নেভার এভার। রাত 11টা বাজে। তারা আটকানো ঘরে বসেই রয়েছে। রাফানের আসার নাম নেই এখনো। ঘরের ভিতর ফ্রিজে খাবারের ব্যবস্থা থাকার পরেও তারা কিছুই খায়নি। সেই যে সকালে যে নাস্তা করেছিল তারপর থেকে আর পানিটুকু মুখে দেয়নি। ডিভানে হেলান দিয়ে কপালে 2 আঙুল ছেঁকে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে তারা। একে তো রাফানের চিন্তা, অন্যদিকে রাগ, সাথে মাথা ব্যথা তো আছেই। হঠাৎ করে দরজা খোলার আওয়াজ কানে আসলো তারার। দরজা খুলে হেলতে দুলতে ঘরে ঢুকে রাফান। কপালে হালকা কেটে গেছে, গালেও কিছুতে ঘষা খেয়ে ছোপ ছোপ দাগ পড়েছে। গায়ের কালো কোচ্চা এখন গায়ে নেই, সাথে কোচ্চাও শুধু কালো রঙের শার্ট অগোছালোভাবে গায়ে রয়েছে। বুকের পরপর 3টে বোতাম খোলা, ডান হাতের কাটা অংশ থেকে রক্ত গড়িয়ে ফ্লোরে পড়ছে। রাফান হেলে দুলে ঘরে ঢুকেই তারার দিকে তাকে নেশালো চোখে প্রশস্ত হাসি দেয়। তারা হেলান দেয়া থেকে সোজা হয়ে বসে, রাফানের দিকে তাকে রাগান্বিত চোখে কড়া গলায় বলে, ড্রিঙ্ক করেছো তুমি? রাফান তারার কথা পাত্তা না দিয়ে তারার কাছে এসে দুহাটু গেড়ে বসে পড়ে। তারা আর কিছু বলতে চাপে তার আগেই নিজের মাথাটা তারার বুকে লাগিয়ে দেয়, দিয়ে জড়িয়ে ধরে রাখে তারাকে। শক্ত 2 হাতে তারার কোমর পেঁচিয়ে তারার বুকে মুখ গুজে দেয়। তারার পুরো শরীর শিউরে ওঠে রাফানের এমন কাণ্ডে। রাফান নেশার ঘোরে পুরো বাচ্চাদের মতো করছে। রাফানের ভারী শ্বাস প্রশ্বাস তারাকে আরও বেসামাল করে তুলছে। রাফান তারার নেশালো কণ্ঠে হাসকি স্বরে তারাকে জড়িয়ে ধরে বলে, I am so tired, baby girl. I missed you so much. আমাকে একটু আদর করে দাও না। দেখো আমি কত ব্যথা পেয়েছি। ওই বদমাইশগুলোর সাথে হাতাহাতি করতে হয়েছিল অনেক। ইচ্ছে মতো পিটিয়েছি সব কয়টাকে, তাই ব্যথা পেয়েছি। কিন্তু জানো, ওদের কাউকে আমি ছাড়িনি। মেরে দিয়েছি সবগুলোকে, একদম মেরে দিয়েছি। বলো ঠিক করেছি না আমি? শেষের কথাটা বলে রাফান তারার দিকে মুখ তুলে তাকায় বাচ্চাদের মতো, ঠোঁট উল্টে। তারা ভালো করেছ কথাটা শোনার অপেক্ষায় থাকে, কিন্তু তারা সেরকম কিছুই বলে না, বরং রাগ দেখিয়ে বলে, তোমার ওই সিক্রেট রুম আমি দেখে নিয়েছি মিস্টার ক্রিমিনাল। তারার কথায় রাফানের কপাল কুঁচকে আসে। তারা থেকে দূরে সরে গিয়ে ফ্লোরে বসে নিজের কপাল কুঁচকে জিজ্ঞেস করে, মানে সিক্রেট রুম আবার কি? আবার সিক্রেট রুম মানে তো তোমার? ফিক করে হেসে দেয় রাফান। বাজে মাইন্ডের কথাগুলো শুনে তারার মেজাজ আরও খারাপ হয়। তারা রেগে মেগে একটা চিৎকার করে রাফানকে বলে, একে তো তুমি আমার পার্সোনাল বিষয়ে নাক গলিয়েছো, তার উপর এখন নেশা করে উল্টো পাল্টা কথা বলছো। লাইক সিরিয়াসলি, তোমার মনে হয় না এবার তুমি একটু বেশি করছো? তুমি কি করে পারলে আমার পেছনে এসব করতে? ওই সিসিটিভি ফুটেজগুলোতে কেন? আর কিছু বলতে পারলো না তারা। তার আগেই ওকে চুপ করতে হলো। রাফানই করালো তারার গলায় রাফানের শক্ত হাত। রাফানের চোখগুলো হঠাৎ করে কেমন যেন হিংস্র আগুনের মতো হয়ে উঠল। চোয়াল শক্ত করে তারার দিকে তাকে ওদের ধর চিপিয়ে বলল, বারণ করেছিলাম না যাওয়ার আগে? কেন শুনলি না? বল, কেন শুনলি না? আমার কাজের কৈফিয়ত চাইছিস? আমার কাজের কি মনে করিস নিজেকে? বড্ড বড় পাখনা গজিয়েছে তোর, তাই না? তোর পাখনা কেটে ফেলতে হবে আমার, বুঝতে পেরেছি। শুধু চুপচাপ সব সহ্য করি বলে কি ভেবেছিস কিছু বলবো না? আমি কতটা ডেঞ্জারাস হতে পারি বিশ্বাস কর। তোকে তার 0.1%ও দেখাইনি, আজ দেখাই।
ভালো করে জানিস আমার যা ইচ্ছে আমি তাই করি, আর সেখানে আমি তোর হাজব্যান্ড। কি করে ভাবলি যে তুই এত কিছু করে ফেলবি, সেখানে আমি কিছুই জানবো না? একটা কথা মাথায় রাখ, তুই যাই করিস না কেন সব খবর আমার জানা। তোর পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোনোটাই আমার অজানা না। এতদিন অনেক মাফ করেছি, আজকে করব না। রাফান যে আজকে নিজের নিয়ন্ত্রণ নেই সেটা তারা ভালো করে বুঝতে পারছে। রাফান যতবার অমানুষ হোক তার প্রতি সে কোনোদিন কোনো অমানবিক ব্যবহার করেনি, এটা তারাও কোনোদিন অস্বীকার করতে পারবে না। কিন্তু আজ আর সেই রাফান নেই। এখন ওর সামনে এমন এক রাফান যে বাকি সবার সাথে যেমন ব্যবহার করে তার সাথেও তেমন এখনই ব্যবহার করছে। সকলের জন্য রাফান ইব্রাহিম মৃধা যেমন জানোয়ার, আজ সেই ব্যবহারটা তারাও দেখছে। রাফান তারাকে ছুঁড়ে ফ্লোরে ফেলে দেয়। ড্রেসিং রুমে গিয়ে কোথা থেকে একটা মোটা দড়ি নিয়ে আসে। তারা রাফানের খাঁড়ে হতভম্ব হয়ে যায়। তাহলে কি রাফান সত্যি সত্যি ওকে ফ্যানের সাথে বেঁধে দিবে নাকি? তারা ভয় ভয়ে ফ্লোরে পড়েই পেছনের দিকে পেছাতে থাকে, আর রাফান ওর বাঁকা শয়তানি হাসি দিয়ে তারার দিকে এগোতে থাকে। রাফানের ভয়ে তারা কয়েকবার শুকনো ছোক গেল। ফ্লোরে বসে পিছাতে পিছাতে একসময় দেয়ালের সাথে পিঠ ছেঁকে গেল তারার। করুণ চোখে রাফানের দিকে তাকালো। রাফান হিংস্র হয়ে উঠেছে, চরম পর্যায়ে নিষ্ঠুর লাগছে ওকে। তারার নিজের চোখের সামনের মানুষটাকে চিনতে কষ্ট হচ্ছে খুব। রাফান ধীর পায়ে দড়ির গোছা নিয়ে এগিয়ে আসছে। রাফানের দিকে তাকিয়ে তারা করুণ চাহনির সাথে কাঁপা কাঁপা গলায় বলে, তোমাকে মানুষ লাগছে না মিস্টার ক্রিমিনাল, অনেক নিষ্ঠুর লাগছে তোমাকে, পুরো একটা জানোয়ারের মতো লাগছে তোমায়। কাল সকালে যখন তোমার হুঁশ আসবে ক্ষমা করতে পারবে তো নিজেকে? আজকের জন্য পারবে? তারার কথার প্রত্যুত্তরে ঘাড় কাত করে হিংস্র চাহনি দিয়ে রাফান বলে, ভালো আমি কোনো দিনই ছিলাম না ফ্লাওয়ার। মানুষ শব্দটা আমাকে কেউ বলতে পারবে না। আমি শুধু ভালো সাজার নাটক করেছি। ভান ছিল সবটাই তোমার জন্য। আমার সব ভালো মানুষই মিথ্যে হলেও একটা জিনিস একদম সাফ, সেটা হলো তোমার প্রতি আমার পাগলামো আর তোমাকে হারানোর ভয়। আমি আজও বুঝিনি আমি তোমাকে ভালোবাসি কিনা। হয়তো বাসি, আবার নাও বাসতে পারি। যাই হোক, সেসব কথা আজ বলবো না ফ্লাওয়ার। তুমি আজকে আমার ধৈর্যের সীমা অতিক্রম করেছ, তাই শাস্তি তোমাকে পেতেই হবে। ওই রুমটায় ঢোকাই তোমার সবচেয়ে বড় অন্যায় ছিল। এখন তার শাস্তির জন্য তৈরি হও। কথাগুলি বলে রাফান তারার সামনে গিয়ে ওকে খপ করে ধরে ফেলে, পাজা কোলে করে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তারা চাইলে নিজেকে কোনো না কোনোভাবে বাঁচাতে পারত, কিন্তু সে চায় না সেটা। সে চায় রাফান নিজেই তার ভুলের জন্য নিজেকে ভুল বুঝুক, আর এটাই হবে রাফানকে দেয়া তারার শাস্তি। লিভিং রুমে গিয়ে রাফান তারাকে ছুঁড়ে সোফার উপর ফেলে ওর হাত পা শক্ত করে বেঁধে দেয়। এমনভাবে বেঁধে দেয় যেন কোনোভাবে সে ছুটানো না যায় বা অ্যাক্সিডেন্টলি খুলে না পড়ে যায়। দড়িটা অনেক মোটা হওয়ায় সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও একদম না। তারা হাত পা বেঁধে রাফান লিভিং রুমের একটা সুইচ প্রেস করে, যেটা প্রেস করার পর 20 ফুট উঁচুতে ঝাড়বাতিটার ধীরে ধীরে নিচে নেমে আসে। ঝাড়বাতিটা পুরোপুরি নিচে নেমে গেলেই রাফান সেখান থেকে একটা ঝাড়বাতি খুলে ফেলে, আর সেখানেই তারাকে বেঁধে দেয়। রাফানের কাজকর্মে তারা আর একটা শব্দ করছে না, চুপ করে আছে। শুধু অবাধ্য চোখের অশ্রুগুলো বারণ মানে না, অঝরে পড়েই যাচ্ছে বেহার মতো। তারাকে রাফান পুরোপুরি ঝাড়বাতির হ্যাঙ্গারের সাথে ঝুলে সুইচ টিপে দেয়, সাথে সাথে সেটা আবার উপরে উঠতে থাকে। তারা অসহায় চোখে শুধু তাকিয়ে আছে রাফানের দিকে। তারা সাদা চেহারাটা রক্ত লাল হয়ে উঠেছে। এতটা টর্চার সহ্য করতে না পেরে তবুও সে নিশ্চুপ হয়ে ঝুলে পড়ল নিজের ভালোবাসার মানুষের কথায়। তারাকে এভাবে ঝুলিয়ে রেখে রাফান একবার ওর চেহারার দিকে তাকিয়ে চলে যায় নিজের ঘরে। সেখানে গিয়ে উপর হয়ে ঘুমিয়ে পড়ে যেন কিছুই ঘটেনি এখানে। প্রায় 3 ঘন্টা পর রাফানের ঘুম হালকা হয়। নিজের বাম পাশে হাত রেখে থাকে তারার খোঁজে। সে পুরোপুরিভাবে ভুলে গেছে আগের ঘটনা, এমনকি নেশার ঘোর পুরোপুরি না কাটতে ক্লাবের সকল ঘটনাই ওর স্মৃতিতে চাপা পড়ে গেছে। ওর শুধু মনে হচ্ছে সে যে ওই যে ঘুমিয়ে আছে, তার মানে ওর পাশে ওর ফ্লাওয়ার এখন থাকার কথা। নিজের পাশ হাসে যখন রাফান তার হদিস
পেল না, তখন ওর খানিকটা হুঁশে ফিরল। কপাল কুঁচকে মাথাটা উঁচু করে সারা ঘরের অবস্থা বোঝার চেষ্টা করে। মাথায় প্রচণ্ড ব্যথা করছে রাফানের। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3:10 বাজে। মাথায় হাত দিয়ে সব কিছু মনে করতে চায়। তখনই মনে পড়ে রাতে ও কাজ শেষ করে একটা পার্টিতে গিয়েছিল। মূলত সেটাও মিশনের একটা অংশই ছিল। সেই পার্টিতেই কোনোভাবে নেশা হয়ে যায় ওর। নেশার ঘোরে মারামারি করতে গিয়ে কেটে যায় হাতে আর গালে। কোনো রকমে সব কটাকে মেরে তারপরে বাড়িতে ফিরে রাফান, নিখিল আর কবির। এরপর তো সে তারার কাছে এসেছিল, ওকে জড়িয়ে ধরেছিল। আঁতকে ওঠে রাফান। সে যে কি করেছে সেটা পুরোপুরি মাথায় আসতেই অবশিষ্ট নেশার ঘোরটাও কেটে যায় এক মুহূর্তের ভিতর। কাঁপা কাঁপা গলায় শুধু বলতে থাকে আল্লাহর নাম নিতে নিতেই ঘাটে থেকে নেমে গিয়ে সোজা দৌড় লাগায় লিভিং রুমের দিকে। টানা 3 ঘন্টা ধরে উল্টো ঝুলিয়ে রাখা রয়েছে তারা। ভাবতেই শিউরে উঠে রাফানের পুরো শরীর। লিভিং রুমে গিয়ে দেখে তারা অবচেতন হয়ে ঝুলে রয়েছে। রাফানের কলিজার পানি শুকিয়ে গেছে। তাড়াতাড়ি করে পুনরায় সুইচ টিপে তারাকে নিচে নামায়, সব বাঁধন খুলে দেয়, কোলে তুলে দৌড় লাগায় নিজের ঘরে। কোনো সময় নষ্ট না করে নিখিলকে ফোন দিয়ে বলে তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসতে। এই রাতের বেলা ডাক্তারের খোঁজ করছে রাফান। সে ভেবে নিখিলও কোনো ভনিতা না করে কল দিয়ে ডাক্তার আনার ব্যবস্থা করে যত দ্রুত সম্ভব। কিন্তু সমস্যা হলো আজ শুক্রবার, তার উপর এত রাত, হাসপাতাল বন্ধ, সব পাওয়া যাবে। তাই কিডন্যাপ করেই ডাক্তার আনতে হবে। তারাকে খাটে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে দেখে রাফানের চোখ বেয়ে পানি পড়েই যাচ্ছে। এক গ্লাস পানি এনে তারার মুখে ছিটিয়ে দিতে লাগলো। রাফান হাত দিয়ে বারবার তারার গালে চাপড় মারতে থাকলো আর বাঁধ ভাঙা পুরুষালী কান্নায় বলতে লাগলো তারার হাতে পায়ে ডলতে ডলতে রাফান কথাগুলো বলে। আবারও সেদিনকার মতো তারাকে হারানোর ভয়ে কেঁদে চলেছে রাফান। তার আহাজারির প্রতিধ্বনি হচ্ছে পুরো রুমটায়। তারার জ্ঞান ফিরছে না দেখে রাফান একেবারেই ভেঙে পড়ে, ফ্লোরে লুটিয়ে পড়ে তারার পায়ের কাছে। সেখানে দড়ি দিয়ে বেঁধে রাখার জন্য দাগ হয়ে গেছে। সেই দাগগুলো ছিঁড়ে চুমু খাচ্ছে রাফান। তারার 2 পা ধরে তাতে চুমু খেয়ে বলছে আমার শাস্তিটা এভাবে না দিলেও পারতে ফ্লাওয়ার। এই কাজটা তুমি মোটেও ঠিক করলে না। আমি কি করে বাঁচবো তোমার কিছু হলে? আমার জীবনটা এমনিতেই রক্তিম হয়ে আছে ফ্লাওয়ার। আমার প্রেমের গল্পটাও রক্তিম করে দিও না, সইতে পারবো না। রাফানের কথা শেষ হতে পেছন থেকে হুড়মুড় করে ঘরে প্রবেশ করে কবির আর নিখিল, সাথে কয়েকজন বডিগার্ড, কিছু নার্স আর চিকিৎসার সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকলো। নিখিলকে আসে দেখে রাফান তারার পায়ের কাছ থেকে উঠে নিখিলের 2 বাহু ধরে ঝাঁকিয়ে উত্তেজিত হয়ে বলে নিখিল, নিখিল দেখ না, ও চোখ খুলছে না। নিখিল, ফ্লাওয়ার চোখ খুলছে না। ওর এই অবস্থা আমি করেছি, আমার জন্য আজকে ওর এই অবস্থা। রাফানের চোখ মুখে অশ্রু এখনো শুকায়নি, বেজা মুখটা শীতল হয়ে আছে রাফানের। নিখিল রাফানকে শান্ত করে বলে কিছু হবে না ভাই, চিন্তা করবেন না, ডাক্তার এসেছেন তো। ডাক্তার কোনো দেরি না করেই তারার চেকআপ শুরু করে দিয়েছে। নিখিল আর কবির দুজনই ঘর থেকে বের হয়ে যায়। মহিলা ডাক্তারটি রাফানের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে বলে মিস্টার মৃধা, আর একটু দেরি হলেই আপনার ওয়াইফের মুখে রক্ত উঠে যেত। আল্লাহর অনেক অনেক শুক্রিয়া যে সেটা হয়নি, কিন্তু অতিরিক্ত স্ট্রেসের কারণে তিনি জ্ঞান হারিয়েছেন। চিন্তার বিষয় নেই, কিন্তু কমপক্ষে 2 দিন বেড রেস্ট নিতে হবে। আর মোটেও স্ট্রেস দেওয়া যাবে না ওনাকে। আমি কিছু ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, এগুলো খাইয়ে দিন। ওনাকে দেখে মনে হচ্ছে সারাদিনেও কিছু খাননি। স্যালাইন লাগিয়ে দিয়ে যাচ্ছি। আমি সকালে এসে আবার চেক আপ করে যাব। বাধ্য ছেলের মতো রাফান ডাক্তারের সব কথা শুনে জানালো ডাক্তার তারাকে খবর ইঞ্জেকশন দেয় 12 ঘন্টার আগে ওর ঘুম ভাঙবে না। ওর ঘুম একা একা না ভাঙলে ওকে জাগাতে মানা করেছে ডাক্তার। ডাক্তার চলে যাওয়ার পর রাফান তারার মাথার কাছে ফ্লোরে বসে পড়ে। আলতো হাতে তারার মাথায় হাত বুলিয়ে দেয়। হঠাৎ করে কিছু একটা মাথায় আসতে রাফানের চোখ জ্বলে উঠে। তারার কাছ থেকে উঠে চলে যায় কোথাও একটা। বাড়ির বাইরে বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা
নিয়ে নিখিল আর কবির কথা বলছিল। দুজনের চেহারাতেই চিন্তার ছাপে স্পষ্ট। ঠিক তখনই ওরা কিছু ভাঙার আওয়াজ শুনতেই পায় বাড়ির পেছনের দিকটায়। সাথে সাথে ওরা ছুটে চলে যায় সেই দিকে। কিন্তু সেখানে গিয়ে ওরা যা দেখলো তাতে ওদের চোখ বড় বড় হয়ে গেল। রাফানের বাড়ির পেছনের সাইডটায় রাফান একটা ছোট খাটো বার বানিয়েছিল। সব রকমের বিদেশি মদ সেখানেই ছিল। রাফান হাতে একটা হকস্টিক নিয়ে সবগুলো বোতল গুড়িয়ে ফেলছে। কোটি কোটি টাকা দিয়ে বানানো এই বার, আর তাতে কোটি কোটি টাকার মদ রয়েছে। রাগে আগুন হয়ে যাওয়া চোখ নিয়ে রাফান সব কিছু ভেঙে দিতে উদ্যত হয়েছে। রাফানের ওই অবস্থা দেখে কবির আর নিখিল আটকাতে গেল। রাফান চেঁচিয়ে ওঠে, সর আমার সামনে থেকে, না হলে তোদের হাড়ও ভাঙবো আমি। চলে যা এখান থেকে। রাফানের গর্জন শুনে সাথে সাথে ওরা পিছু সরে যায়। বার থেকে বের হয়ে যায় দুজনেই। কাচের কণাগুলো ভেঙে ভেঙে চারপাশে ছিটকে পড়ছে। তাতে রাফান হাত পা কেটে মুখও কেটে গেছে, কিন্তু তাতে কোনো হেলদোল নেই রাফানের। নিখিল বাইরে থেকে জোরে জোরে বলছে, ভাই প্লিজ বেরিয়ে আসুন, আপনার হাত পা কেটে যাচ্ছে তো। পুরো বাড়ি সব কিছু ভাঙতে ভাঙতেই রাফান ওদের উদ্দেশ্যে চুয়াত শক্ত করে বলে, যেই জিনিসের জন্য আমার ফ্লাওয়ারের কষ্ট হয় সেটাই আমি রাখবো না, কিচ্ছু রাখবো না, কিচ্ছু না। আজ থেকে রাফান ইব্রাহিম মৃধার জীবনে কোনো অ্যালকোহল থাকবে না। সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে রাফান বার থেকে হকস্টিকটা হাতে নিয়ে বেরিয়ে আসে। নিজের পকেট থেকে লাইটার বের করে। রাফানকে পকেটে থেকে লাইটার বের করতে দেখে নিখিল আর কবির সাথে সাথে রাফানের হাত ধরে আটকে বলে, এরকমটা করবেন না বস, ব্লাস্ট হয়ে যাবে বড় সড়ো, অনেক ক্ষতি হয়ে যাবে আশেপাশের, অনেক ক্ষতি হয়ে যাবে আশেপাশে, বাড়িতেও আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে। রাফান এক ধাক্কায় ওদের সরিয়ে দিয়ে বলে, আমাকে কেউ আটকাবি না। কবির ফায়ার সার্ভিসে খবর দে, আর বডিগার্ডদেরও রেডি থাকতে বল সব কিছু নিয়ে, কিন্তু পোড়াবো তো আমি অবশ্যই। রাফান যেহেতু বলেছে তার মানে সে করবে, কেউ আটকাতে পারবে না তাকে। রাফানের কথা মতো তাই কবির আর নিখিল সব ব্যবস্থা করে ফেলতে থাকলো। আর রাফানের চেহারে ফুটে উঠল ক্রোধের আগুন। ধীরে ধীরে পেছনে যেতে যেতে তীক্ষ্ণ চোখ বাটার দিকে তাকিয়ে একবার লাইটারে ধরিয়ে ছুড়িয়ে দিল। সাথে সাথে আগুনের ফুলকি বের হওয়া শুরু করলো। চারপাশে আগুনে পুড়ে যাচ্ছে। একটু পর পর আওয়াজ হচ্ছে কাচার। নিখিল আর কবির দৌড়ে এসে রাফানকে ধরে পেছন থেকে নিয়ে যেতে থাকে। সামনের দিকে তাকিয়ে দেখছে থেকে রাফান পেছনে সরে বাঁকা হাসিতে তাকিয়ে থাকে, কিন্তু এখনো মনের মধ্যে মনে শান্তি হয়নি। তাই কবিরকে আদেশের সুরে বলে, রাফানের আদেশ শুনে একবার কবির আর নিখিল অবাক হলেও ভয়ে ঢোকিয়েছে দুজন। কবির হাতে থাকা ফোনটায় কল করে একজনকে, বলে সেই বাচ্চা পুড়িয়ে দেওয়ার কথা। এবার রাফানের মনে কিছুটা হলেও শান্তি হচ্ছে, কিন্তু পুরোপুরি শাস্তি পাওয়া শেষ হয়নি। এখন পালা রাফানের নিজের শাস্তি। রাফান নিজের শাস্তির কথা ভেবে বাড়িতে দৌড় লাগায়। রাফানের পিছু পিছু কবির নিখিলও ছুটে যায়। আজ ওরা রাফানের পাগলামি সামলাতে গিয়ে নিজেরাই না পাগল হয়ে যায় সেই চিন্তায় আছে। বাড়ির ভেতরে ঢুকে রাফান লিভিং রুমের চারপাশে একবার তাকায়, ভাবতে থাকে নিজের করা সেই কাণ্ড। কবির রাফানের দিকে তাকিয়ে বলে, বস অনেক হয়েছে, এবার একটু শান্ত হন, আপনি এরকম করলে ম্যাডামকে কে দেখবে? রাফান কবিরের কথা কিছু না বলে অন্য কথা বলল। যে কথা শুনে নিখিল আর কবির দুজনেই থমকে গেল। আমায় বেঁধে ঝুলিয়ে দে ওইখানে, 6 ঘন্টার আগে আমায় খুলবি না। গম্ভীর গলায় রাফানের কড়া নির্দেশ। থমকে যায় দুজন।